অ্যান্সারই বেশ ট্রিকি। যেমন সুনাগরিকের দায়িত্ব, হ্যাঁ, এই ধরনের টপিকগুলো, তারপর সুশাসনের টপিকগুলো তোমরা যেটা পড়ছো নৈতিকতামূলক সুশাসনে, ওখানে কিন্তু অনেক ট্রিকি। সো এই রাজনৈতিক ব্যবস্থার টপিকটা তোমার কিছুটা আমাদের সুশাসনের সাথে কিছু রিলেশন আছে এখানের মধ্যে। আপনি সুনাগরিকের দায়িত্ব কি, তোমাকে বলবে যে এখানে রাস্তায় এখানে ট্রাফিক সিগন্যাল দিচ্ছে, আপনি গাড়িতে যাইতেছেন, তো এখন সুনাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি হবে? আপনি এখন ইমার্জেন্সি সিচুয়েশন আছেন, আপনার এখানে রুগী আছে, আপনি কি করবেন? এরকম এরকম ট্রিকি অনেকগুলো টপিক এখানে থাকে। আরটা হচ্ছে তুমি প্রিলির চেয়েও তুমি যখন কোথাও ভাইবা টাইপের জিনিসপত্র ফেস করবা, তখন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তোমাকে মোটামুটি অ্যালার্ট থাকতে হবে, তুমি কোন ধরনের কোশ্চেন তুমি কিভাবে হ্যান্ডেল করবা। আরেকটা অভিজ্ঞতা বলি, তোমার এক স্টুডেন্টকে তোমার 37 এর ভাইভাতে একজনকে আস করছিল যে আপনি জিয়াউর রহমানকে নিয়ে বলেন। তো সে বলতো জিয়াউর রহমান তথাকথিত মুক্তিযোদ্ধা, তারপর উনি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে উনি যুদ্ধ করলেও উনি মূলত পাকিস্তানিদের এজেন্ট হিসেবে তোমার হচ্ছে কাজ করছে, এভাবে মোটামুটি সে বলছে আর কি, মানে সরকারি ভাষ্য যেটা। এখন তুমি একটা প্রফেশনাল জায়গায় তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তুমি তুমি এখানে কাউকে যদি এরকম হ্যাঁ, এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, ওরা আসলে ট্র্যাপ করছে যে আসলে কি করে। তো এখন এটা যখন বললো, তার মানে এক্সামিনার তো অনেক চালাক, তাই না? ওরা অনেক বেশি স্মার্ট। তো এই ছেলে যেন এই ধরনের কোশ্চেন বলতেছে, ওরা তো বুঝতে পারছে তো তাবাকের মতো প্রশ্ন ইয়ে করে আসছে। সো তুমি জিয়া রহমানকে নিয়ে অন্য দল করতে পারো, কিন্তু তোমার এজ এ মুক্তিযোদ্ধা তথাকথিত মুক্তিযুদ্ধে যেতে কথাবার্তা যদি রাজনৈতিক মাঠে বলবে, তাই না? রাজনৈতিক মাঠে বক্তব্য দেওয়ার জন্য বলবে, কিন্তু আমরা প্রফেশনাল ফিল্ডে গিয়ে এই ধরনের কথা বলতে পারবো না, তাই না? ভাইবের মধ্যে এই ধরনের উল্টাপাল্টা কথা বলবো না। তারপরে যেটা বলছিলাম, তোমাকে যদি আস করো কখনো যে ধরো বাকশাল নিয়ে, তো তোমার ধরো বিএনপি সবসময় বলে যে বঙ্গবন্ধু বাকশাল কেন করছে, তো এটা তো খুব খারাপ জিনিস, একটা আমাদের দল থাকবে। বাকশাল তুমি কেমনে হ্যান্ডেল করবে এটা তোমাকে জানতে হবে। তুমি কিভাবে এটার অ্যান্সারটা তুমি দিবা তোমাকে জানতে হবে, যে তখন ভঙ্গুর অর্থনীতি ছিল, তোমার দেশে বিশৃঙ্খলা ছিল। তো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে তোমার বঙ্গবন্ধু চেষ্টা করছে যে শেষ একটা চেষ্টা, যে একটা সুতায় বাঁধার জন্য উনি এর মধ্যে উনি কিন্তু তোমার রাশিয়া এবং চীন সফরে যান। ওখানে দেখে যে তোমার একদলীয় শাসন। তো উনি চিন্তা করে বাংলাদেশে এই ধরনের কিছু করবে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হবে। কিছুদিনের জন্য উনি এই ব্যবস্থা যদি রাখে, তাহলে অন্য কোনো দল থাকবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সবই নিষিদ্ধ করছে, একটা আমাদের দল থাকবে সবাই মিলে। তাই এইভাবে উনি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, তাই এইভাবে তুমি বিষয়টা হ্যান্ডেল করে জানতে হবে কোনটা কি। এবং এখানে যাতে করে তোমার কোশ্চেন শুনে যাতে না মনে হয় যে তুমি কোনো বায়াসড আনসার দিচ্ছ, তোমার তোমার ভাষ্যটা হবে কাইন্ড অফ একটা দর্শকের ভাষ্য হবে, যে তুমি আওয়ামী লীগও করো না, বিএনপিও করো না, তুমি কিছুই করো না, একজন দর্শকের ভঙ্গিমায় তুমি ব্যাখ্যা করবা। বঙ্গবন্ধুকে তুমি দর্শকের ভঙ্গি তুমি ব্যাখ্যা করবা। তুমি জিয়াউর রহমানকে একজন দর্শকের ভঙ্গিতে ব্যাখ্যা করো, জিয়াউর রহমান কিভাবে ক্ষমতা আসলো, ওখানে কি প্রবলেম ছিল, হ্যাঁ পরে। হ্যাঁ, তুমি নিজেকে কখনো বিএনপি বা আওয়ামী লীগ বানাবা না, তুমি একজন নিরপেক্ষ দর্শক হিসেবে তুমি ভাষ্যটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, অলওয়েজ এই ধরনের কোনো ট্র্যাপে পা দেওয়া যাবে না, এগুলো ট্রিকি কোশ্চেন, ট্র্যাপ টাইপের কোশ্চেন। আমাকে যখন কি আস করে যে বাকশাল নিয়ে কিছু বলেন, এটা ট্র্যাপ কোশ্চেন, আপনি তো ট্র্যাপ কোশ্চেন করছেন আমাকে। আপনি কি শুনতে চান বলেন? পজিটিভ শুনতে চাইলে পজিটিভ বলবো, নেগেটিভ শুনতে চাইলে নেগেটিভ বলবো, যেটা শুনতে চান সেটাই বলবো, আমি দুটো আনসার জানি। তো এখানে কোশ্চেন আমরা যদি দেখি, এখন পর্যন্ত তোমার দুটো পিসে একটা একটা কোশ্চেন আসছে, কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ, 40তমতে দেখো এখানে আসছে আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা। এটা যদিও সরাসরি এখানের সাথে রিলেটেড না, যে অ্যালমন্ড পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কত ভাগে ভাগ করেছেন। ওখানে একটা কোশ্চেন আসছে। 38তমতে আসছে সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তা হলো বলো তো এটা কি? এটা হচ্ছে সুশীল সমাজ। তারা কিন্তু সরকারও থাকবে না, কর্পোরেট গ্রুপে থাকবে না, তারা হচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখে, তারা হলো সুশীল সমাজ। তাহলে এখান থেকে প্রশ্ন আসছিল। 37তম প্রশ্ন আসছিল কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়, এরকম একটা প্রশ্ন আসছে। আচ্ছা, সো টপিকটা গুরুত্বের দিকে একটু নিচের দিকে থাকলো, আমাদেরকে অবশ্যই এটার উপরে আমাদের পূর্ণ দখল থাকতে হবে। আমাদের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক দলের কথা উল্লেখ করা হয়েছে। তো রাজনৈতিক দলের লক্ষ্যটা আসলে কি? লক্ষ্যটা হচ্ছে ওরা পাবলিক অপিনিয়ন সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সরকার পরিচালনা করে। এটা হচ্ছে ওদের প্রধান লক্ষ্য, সরকার গঠন করা। আর রাষ্ট্র পরিচালনার মূল শক্তিটা হচ্ছে রাজনৈতিক দল, এবং ডেমোক্রেসির মূল ভিত্তিটা হচ্ছে রাজনৈতিক দল। বলা হয়ে থাকে যে তোমার কিছু স্বার্থ আছে, আমার কিছু স্বার্থ আছে, আমাদের সবার কিছু স্বার্থ আছে, এই সব স্বার্থগুলোকে একত্রীকরণের যে দায়িত্ব, সেটা হচ্ছে রাজনৈতিক দলের। এই জন্য রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী।
তো জনগণের ভিন্নমুখী বিক্ষিপ্ত মতামতকে সুসংগঠিত করাও রাজনৈতিক দলের একটা কাজ। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় একটা ছায়া সরকার বা বিকল্প সরকার। যেমন আমরা যখন বাজেট দিতে দেখি সরকারকে উন্নত বিশ্বে, তখন বিরোধী দল ওরা একটা বিকল্প একটা বাজেট দেয়, যেটা আমাদের দেশে অবশ্য সেই তোমার ট্রেন্ড খুব একটা নাই। তো সংসদীয় সরকার মূলত এখানে দলীয় সরকার। তুমি যদি দেখো যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা আছে তারাই আবার হচ্ছে মন্ত্রী, বিএনপির হাইকমান্ডে যারা আছে বিএনপি ক্ষমতা থাকলে তারাই আবার ধরো সরকার গঠন করে। তার মানে সংসদীয় সরকার জিনিসটা হচ্ছে মূলত দলীয় সরকার। এখানে একজন দলের প্রধান আবার তোমার সরকারের প্রধান হতে পারে, যেমন শেখ হাসিনা একই সাথে তোমার আওয়ামী লীগের প্রধান আবার সরকারের প্রধান। তার মানে একটা দল এখানে নেতৃত্ব দিবে সরকারকে। তো গণতন্ত্রের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করবে রাজনৈতিক দল ব্যবস্থার উপরে। রাজনৈতিক দল যদি কলাপস করে তাহলে তোমার গণতন্ত্র কলাপস করবে। তখন দেখা যাচ্ছে অগণতান্ত্রিক শক্তির কাছে ক্ষমতা চলে যাবে, আর্মির কাছে ক্ষমতা চলে যাবে, বা যারা অনির্বাচিত লোকজনের কাছে ক্ষমতা চলে যাবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়। একজন নেতার নেতৃত্বে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। এখন আসো যে 2008 সালের আগে বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দলের নিবন্ধন সিস্টেম ছিল না। তখন ধরো ফজল রাব্বি চিন্তা করলো একটা দল খুলবে, হ্যাঁ, তোমার 2 সদস্য বিশিষ্ট তোমার হচ্ছে যে উচ্চ পর্যায়ে একটা দল খুললো সে, হ্যাঁ, এটা খুলতে পারতো এটা। তো এখন কিন্তু ফজল রাব্বি চাইলেও কিন্তু 2 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের দল কিন্তু খুলতে পারবে না। কি করতে হবে? একটা নিবন্ধন করতে হবে। সেই নিবন্ধন করার জন্য তুমি একটা এখানে আমাদের কমিটি, একটা কেন্দ্রীয় কমিটি দিতে হবে, একটা সার্টেন সদস্য আছে, এত সদস্যের বিভিন্ন জায়গায় কমিটি থাকতে হবে, এতগুলো সিগনেচার লাগবে, হ্যাঁ, মোটামুটি বিশাল প্রসিডিউর আছে। 8 সালের আগে সিস্টেম ছিল না। তো নবম জাতীয় সংসদে সর্বপ্রথম রাজনৈতিক দলের নিবন্ধন সিস্টেম চালু হয়, এটা 2008 সালে। আর বর্তমানে নিবন্ধিত দল হচ্ছে টোটাল 39টা। তো তুমি যদি নির্বাচন কমিশন ওয়েবসাইটে যদি দেখো তাহলে মোটামুটি সবগুলো রাজনৈতিক দল সম্পর্কে একটু জানতে পারো। আমরা একটু দেখি, এটা আমাদের একটু জানা দরকার। তো আমরা যদি একটু দেখি, আমরা এখানে যাব যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাব। তো এখানে এই জিনিসটা একটু দেখো, একটু চোখ বোলাও, এটা মুখস্থ করা লাগবে না। যে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধন নাম্বার 1, যার এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। এটার মূলত তোমার ওলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে তাদের মার্কা হচ্ছে ছাতা। তারপর 2 নাম্বার হচ্ছে তোমার জাতীয় পার্টি জেপি, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন যেটা জাতীয় পার্টি জেপি। 3 নাম্বার হচ্ছে তোমার বাংলাদেশ সাম্যবাদী দল এমএল। আচ্ছা, মুখস্থ করা লাগবে না এগুলো, তুমি জাস্ট কমন কিছু রাজনৈতিক দলের একটু প্রতীকগুলো দেখো। তার মধ্যে ধরো সরকার ঘরানা যেগুলো আছে তাদেরকে একটু দেখে নাও। যেমন জেপি, ওরা কি সরকারের সাথে আছে নাকি? ওটা তো নাই মনে হয় না, কারণ এরা তো আন্দালিব রহমান পার্থর বাপ, তাই না? তো ওরা নাই, ওদের মার্কা হচ্ছে তোমার বাইসাইকেল। আচ্ছা, কারা কারা আছে? দিলীপ বড়ুয়াটা আছে, তাহলে চাকা। হ্যাঁ, তাহলে এইটাও মনে রাখতে পারো, চাকা, দিলীপ বড়ুয়া। কৃষক শ্রমিক লীগ, বঙ্গের কাদের স্মৃতি, গামছা, এটা লাগবে না, উনি যেহেতু সরকারের নাই। তো কমিউনিস্ট পার্টি মনে রাখতে পারো, কাস্তে, হ্যাঁ, মোজাদুল ইসলাম সেলিম, কাস্তে হলো মার্কা ওদের। তারপরে ওকে, সো আমরা যেখানে ছিলাম, তাহলে এটা মনে রাখতে পারো একটু, কাস্তে। আর এখানে গুরুত্বপূর্ণ তোমার আওয়ামী লীগ বিএনপি কখনোই আসবে না পরীক্ষায়। আর এখানে মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে তোমার ওয়ার্কার্স পার্টি মনে রাখতে পারো। তোমার হচ্ছে যে ওদের প্রতীক হলো হাতুড়ি। যদি এখন সবাই নৌকার প্রতীক ইলেকশন করে, কিন্তু ওদের নিজেদের একটা প্রতীক আছে ওয়ার্কার্স পার্টি, হাতুড়ি। আর হাত পাখা একটা দল আছে, হাত পাখাটা হয়ে গেল। লাঙ্গল, এগুলো কখনো আসবে না। তারপরে জাকের পার্টি, গোলাপ ফুল। তো একটা গোলাপ ফুল কিন্তু একটা তোমার ইয়ে আছে, গোলাপ, প্রেমের দল। এটা হচ্ছে তোমার সম্ভবত ধর্মীয় টাইপের একটা দল, জাকের পার্টি। আর এখানের মধ্যে এই সরকার ঘরানা যে কয়েকটা আছে এগুলাই তোমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওরা একদম সরাসরি সরকার ঘরানা না হইলেও কিছুটা তার ধরো ওদেরকে সরকার সভা সমাবেশ করতে দেয়, সরকারের সাথে সম্ভবত ওদের ভালো সম্পর্ক আছে। ওদের হাত পাকা, এটা আগে ছাড়া আমি তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট মার্কা আর কিছু এখানে লাগবে না। হ্যাঁ, তাহলে মোটামুটি এখানে তুমি দিলীপ বড়ুয়ার যে দল, ওটা চাক্কা মার্কা।
হাত পাকা হচ্ছে তোমার ইয়াটা, ওই যে ইসলামী আন্দোলন, না আসল কথা না থাক, বাদ দাও। তোমার দিলীপুরের চাক্কা, তারপরে তোমার হচ্ছে যে এলডিপির হচ্ছে ছাতা, কয়েকটা, এগুলো তোমরা জানো, গামছা, হ্যাঁ ওগুলো তো জানো, লাঙ্গল ফাঙ্গলে জানো, ওগুলো আসবে না। তো টোটাল এখানে তুমি যদি গুণো তাহলে দেখবে 39টা দল আছে, 39টা দল আছে এখানের মধ্যে। জাসদ, জাসদের প্রতীক কি? জাসদ, জাসদ, হ্যাঁ জাসদের মার্কা কি? সবই নৌকো হয়ে গেছে তো এই জন্য আসলে খোঁজ খবর আর রাখা হয় না। জাসদ না, জাসদ, জাসদ, এই জাসদ, এই জাসদ হচ্ছে এটা মশাল, হ্যাঁ জাসদ হচ্ছে মশাল। এরকম কয়েকটা মনে রাখতে পারো, সেগুলো টিপিক্যাল জিনিসপত্র, অনেক সময় ধরা চলে আসতে পারে, বা ভাই ভাই তোমাকে টুক করে জিজ্ঞেস করতে পারে মুখ দ্বারা মার্কা কি, জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসটা একটু আমরা একটু জানি, অফিসটা কোথায় একটু কমেন্টে লিখো তো সবাই, অফিসটা একটু জানি আমরা। ন্যাপ অফিস অ্যাড্রেসটা হলো তোমার এটা, যে বঙ্গবন্ধু এভিনিউ, রমনা, ঢাকা, এটা হচ্ছে তোমার অফিস অ্যাড্রেস। এতটুকুই লাগবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের তোমরা জানো সভানেত্রী হচ্ছে তোমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে, আর সেক্রেটারি হচ্ছে ওবায়দুল কাদের এমপি। এতটুকুই এখানে রাজনৈতিক দল সম্পর্কে এই জায়গার মধ্যে। তো 39 দলের মধ্যে আমরা দেখি যে আগে দল কার বেশি ছিল? গুলিস্তান না, গুলিস্তান না, এই চারটার তোমার নিবন্ধন বাতিল হয়ে গেছে। ফ্রিডম পার্টি, জামাত ইসলাম, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন আর জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, এদের 4 জনের নিবন্ধন বাতিল হয়ে গেছে। তো 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, ওদের নিবন্ধন নম্বর ছিল 14। এখন আসো, অবিভক্ত পাকিস্তানের সর্বপ্রথম বাংলাদেশের প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভ্রাতৃপ্রতিম সংগঠন। আমরা দেখি একটু ছাত্রলীগের প্রতিষ্ঠা, এটা আমরা অবশ্যই পড়ছিলাম বাংলাদেশ ইতিহাসের মধ্যে। 4 জানুয়ারি না, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা পড়ছিলাম, ছাত্রলীগের প্রতিষ্ঠা পড়ি নাই। তো 4 জানুয়ারি 1948 কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে অ্যাসেম্বলিতে। প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর পুরো নাম হচ্ছে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। আমার ছাত্রলীগের প্রতীকটি একটু দেখি। স্লোগান হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি, আর মতাদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। আর এখানে আমরা যদি প্রতিষ্ঠানের সভাপতি দেখি তাহলে দবিরুল ইসলাম। দেখো বঙ্গবন্ধু হচ্ছে প্রতিষ্ঠাতা, কারণ বঙ্গবন্ধু অলরেডি ছাত্রলীগ ছেড়ে কিন্তু উনি আওয়ামী লীগে চলে আসছে, তাই না? উনি কিন্তু তোমার মেইন দলে চলে আসছে, উনি কিন্তু ততক্ষণে ছাত্রলীগ কিন্তু ছেড়ে তোমার যে মুসলিম ছাত্রলীগ ছেড়ে উনি মূল দলে চলে আসছে। উনি হচ্ছে প্রতিষ্ঠাতা, বাট উনি কিন্তু সভাপতি না। ওকে, সভাপতি হচ্ছে প্রতিষ্ঠাকালীন দবিরুল ইসলাম, আর প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি হচ্ছে খালেক নেওয়াজ খান, আর আহ্বায়ক হচ্ছে নাইমুদ্দিন আহমেদ। আমরা যদি একটু প্রতীক যদি দেখি বাংলাদেশ ছাত্রলীগের, তাহলে এখানের মধ্যে কি দেখা যাচ্ছে? এটা এটা একটা পালতলা একটা নৌকা দেখা যাচ্ছে, আর দুই দিকে আমরা স্টার, কয়টা? 3টে স্টার দেখা যাচ্ছে এখানের মধ্যে। তারপরে আমরা দুই দিকে তোমার ধানের শীষ দেখতে পাচ্ছি। প্রতীকগুলো একটু মাথায় রাখবা। জাস্ট বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা আমরা পড়ছিলাম আমরা ইতিহাসের মধ্যে, প্রতিষ্ঠা 23 জুন 1949। কোথায়? ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে। আর পুরো নামটা ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তোমার যেমন 1955 সালে প্রথম এখানে মুসলিম শব্দটা বাদ দিয়ে তোমার শুধুমাত্র পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয়। তো প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেক্রেটারি হচ্ছে শামসুল হক, আর বঙ্গবন্ধু ছিলেন জয়েন্ট সেক্রেটারি প্রতিষ্ঠাকালীন। প্রতিষ্ঠাকালীন তোমার কেশিয়ার হচ্ছে তোমার ইয়ার মোহাম্মদ খান। তারপরে প্রথম যে সম্মেলন হয়েছে আওয়ামী লীগের, মানে যেটা কাউন্সিল বলি আমরা, সেই কাউন্সিলের সভাপতি হচ্ছে আতাউর রহমান খান। আর প্রতিষ্ঠানের নেতৃত্বে, যাদের নেতৃত্বে তোমার আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়, সোহরাওয়ার্দী, ভাসানী, শামসুল হক এবং শেখ মুজিবুর রহমান। এই পাতাগুলি কি পাতা? এই পাতাগুলি কি পাতা আমি জানি না। আওয়ামী লীগের লোকজন তোমরা উত্তর দাও তো একটু, এগুলো কি পাতা? সম্পা জানতে চাচ্ছে। আমরা আওয়ামী লীগের একটু মূলনীতিগুলো দেখি। মূলনীতি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। নৌকা তো এটা ছাত্রলীগের প্রতীক, ছাত্রলীগ ছিল এটা, এই ছাত্রলীগের প্রতীক ছিল এটা, আওয়ামী লীগের প্রতীক। তো ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা নিশ্চিতকরণ, অসাম্প্রদায়িক রাজনীতি, এটা হচ্ছে তোমার, আমি বলবো গাছের পাতা। হ্যাঁ, ভালো আনসার দিছে। এগুলো হচ্ছে মূলনীতি। আর প্রতীকের মধ্যে তোমার
4টা তারকা আছে। এই 4টা তারকা আমাদের সংবিধানের 4টা যে না সংবিধান না মনে হয় এটা। এটা কি নির্দেশ করে 4টা? আওয়ামী লীগের তারকা এটা কখন এড হইছে? এটা আছে আমাকে জানতে হবে যে আসলে 4টা তারকা কি নির্দেশ করে? সংবিধানের 4টা স্তম্ভ। এটা আমাকে না বৈশিষ্ট্য তো তোমার হচ্ছে 1টা 2টা কিন্তু না বৈশিষ্ট্য না। 7 মার্চ না আওয়ামী লীগ তো আর আগে হইছে 7 মার্চের আগে হইছে। 7 মার্চের আগে হইছে আওয়ামী লীগ। যেটা আমাকে জানতে হবে যে প্রতীকের মধ্যে 4টা স্টার করতে কখন আসছে। এটা তোমরা একটু দেখে নিও, গুগল করে দেখে নিও। এটা তোমার কি মানে 4টা স্টার তারা কি মিন করে দেখে নিও বইতে। সংবিধান 4টা মূলনীতি। ওকে। তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ইশতেহার ছিল ওখানে 42 দফা। তোমার এগুলো একটু গুগল করে দেখে নিও যে তোমার ছাত্রলীগের যে 3টা তোমার হচ্ছে যে তোমার স্টার এটা কি বোঝাচ্ছে? এটা শিক্ষা শান্তির প্রগতি। এটা তো বোঝা যায় শিক্ষা শান্তির প্রগতি, তাই না? 3টে বোঝা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের 4টা স্টার এখানে কি বোঝায়? সম্ভবত আমাদের সংবিধানের 4টা মূল স্তম্ভ। প্রতিষ্ঠাকালীন ইশতেহার হচ্ছে 42 দফা। এটা দিয়ে তোমার হচ্ছে তারা শুরু করে। আর এটা ছিল বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে প্রভুত্ব নয়, কারোর সাথে বরিতাও নয়। আর আমরা জানি যে প্রতিষ্ঠাকালীন ঢাকার কে এম দাস লেনের বশির হুমায়ুনের যে বাসভবন রোজ গার্ডেনে আতাউর রহমান খানের সভাপতিত্বে ওখানে একটা মিটিং হয় এবং সেই মিটিং এর মধ্যে ভাসানীকে সভাপতি, শামসুল হককে সেক্রেটারি এবং বঙ্গবন্ধুকে জয়েন্ট সেক্রেটারি করে আওয়ামী লীগের প্রথম কমিটি গঠন হয় 23 জুন 1949। আর 24 জুন প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। আর আওয়ামী লীগের প্রথম যে সাপ্তাহিক মুখপত্র এটা হচ্ছে তোমার ইত্তেফাক 15 আগস্ট প্রকাশিত হয়। তারিখ খুব একটা বেশি মুখস্থ করা লাগবে না। 50 সালে তার মানে 49 সালে প্রতিষ্ঠা হয় তোমার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আর ঠিক 6 মাস পরে তোমার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, যেটা সভাপতি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মানে পুরো পাকিস্তানের জন্য নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। আর ওটা ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, শুধুমাত্র এই পার্টির জন্য। তো আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর প্রথম যে কাউন্সিল অধিবেশন সেখানেও ভাসানী সভাপতি হন এবং শেখ মুজিবুর রহমান জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি হন প্রথম কাউন্সিলে। তাহলে প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু ছিল জয়েন্ট সেক্রেটারি। এরপর প্রথম কাউন্সিল যখন হয় ওখানে উনি হয়ে যান সেক্রেটারি। এ হচ্ছে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যেটা 54 সালে ইলেকশনটা হয়েছিল এবং সেখানে কৃষি ও বন মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শপথ নেন। সর্বকনিষ্ঠ মন্ত্রী ওনার এজ ছিল তখন কত বছর? মাত্র 34 বছর। মাত্র 34 বছর বয়সে কিন্তু উনি মন্ত্রী হয়েছিলেন। আর 55 সালে আমরা জানি যে ভাসানীর পরামর্শে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের তৃতীয় কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। 29 দেখছো কাউতে? না, কেমনে 29 দেখছো? কারণ উনি তো 1920 সালে জন্ম, 1954 সালে মন্ত্রী, তাহলে কত বছর হয়? 34 বছর হয় না? 29 বছর ছিল যখন উনি তোমার জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের, তখনও না 29 বছর। 34 তো উনি মন্ত্রী 54 সালে। 18 মার্চ 1957-তে আওয়ামী লীগ থেকে মাওলানা ভাসানীর পদত্যাগ। এখানে মূলত ইস্যুটা যেটা ছিল, তো ভাসানী তো প্রতিষ্ঠাকালীন সভাপতি, হ্যাঁ, অলওয়েজ আওয়ামী লীগের সাথে ছিল। প্রবলেমটা যেটা দেখা যায়, এখন তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে চায়নার কিন্তু ব্যাপক আগ্রহ বাংলাদেশ নিয়ে, তাই না? বাংলাদেশের বিভিন্ন তোমার ডেভেলপমেন্ট সেক্টর সবকিছুতে ওদের প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই উৎসাহ উদ্দীপনা কিন্তু চায়নার তোমার 50-এর দশকও ছিল। হুম, তোমার মাও সেতুংরা যখন তোমার বিপ্লব করতেছে তখন কিন্তু চীনের উৎসাহ উদ্দীপনা ছিল। তো ওরা এই পাকিস্তানের জন্য ওদের ছিল একটা দ্বৈত পররাষ্ট্রনীতি। দ্বৈত পররাষ্ট্রনীতি বলতে যে পশ্চিম পাকিস্তানকে ওরা যে কোনো মূল্যে হচ্ছে ওরা নিরাপত্তা দিবে, ওরা এখানে এটাকে তোমার সেফ রাখতে চায়। আবার ওরা পূর্ব বাংলার স্বাধীনতাও চায়, কারণ ওদের ধারণা হচ্ছে যে পূর্ব বাংলার মধ্যে যদি স্বাধীনতা কামী চেতনা যদি তোমার না জাগে তাহলে ভারত দখল করে ফেলবে এটা। ওরা খুব বুঝতে পারছে যে এটা জিন্দেগি তো পশ্চিম পাকিস্তানের সাথে একসাথে থাকবে না। ওদের টেনশন ছিল যে তোমার পূর্ব বাংলা যদি ভারত দখল করে ফেলে তাহলে ওদের এখানে স্বার্থ লঙ্ঘিত হবে। ওরা চাচ্ছিল এখানে এটা যে কোনো মূল্যে তোমার স্বাধীন হোক। এই জন্য ওরা সাপোর্ট দিচ্ছিল এখানে এখানে বিভিন্ন প্রকার আন্দোলনে, হ্যাঁ, এখানে তোমার বামপন্থী আন্দোলনে ওরা সাপোর্ট দিচ্ছিল সেই তোমার মানে পাকিস্তান শুরু হওয়ার পর থেকেই।
তো ভাসানীর সাথে ওদের সাথে খুব সুসম্পর্ক ছিল। তো ভাসানী ছিল তোমার তোমরা জানো উনি তো চীনপন্থী পলিটিক্স করতো। তো প্রবলেম যেটা হয়েছে, আচ্ছা 57 সালে তোমার সরওয়ার্দী বা তোমার হচ্ছে একবার পূর্ব পাকিস্তানের মানে মানে দুই পাকিস্তান মিলায় উনি একটা তোমার একটা পোস্টে গেছেন, মনে আছে তোমাদের কি? উনি ছিল নিখিল পাকিস্তানের কি ছিল, প্রধানমন্ত্রী হয়েছিল তাই না? 57 টার্মে এসে উনি পুরা পূর্ব পাকিস্তানের একদম তোমার পূর্ব পশ্চিম দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল, যদি বেশি দিন থাকতে পারে না, তাই কিছুদিনের জন্য উনি পিএম হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু ভাসানী পছন্দ করে নাই। কারণ হচ্ছে তোমার সরওয়ার্দীর পিএম হওয়ার পিছনে কিন্তু তোমার ভাসানীর যে কমপ্লেন ছিল যে উনি তো হচ্ছে আমেরিকার কথা মতো বসছে এখানে ক্ষমতার মধ্যে, আমেরিকার পুতুল হয়েছে এই জন্য বসছে। এবং তখন কিছু চুক্তি হয় তোমার আমেরিকার সাথে। এই পররাষ্ট্র ইস্যুগুলো নিয়ে ভাসানীর সাথে মতদ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে। তো এই মত পার্থক্য থেকে সরওয়ার্দীর মানে পিএম হওয়াটা আওয়ামী লীগের অনেক নেতা নিতে পারে নাই। ভাসানীও পছন্দ করে নাই বিষয়টা, আওয়ামী লীগের অনেক নেতা তখন পছন্দ করে নাই এই ব্যাপারটা। তো এটার মত পার্থক্য থেকে ভাসানী তখন আওয়ামী লীগ থেকে বের হয়ে নতুন একটা দল করে, ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। এই হচ্ছে কাহিনী। 62 সালে তোমরা জানো শেখ মুজিব ছাত্র যুব নেতাদের নিয়ে গোপন নিউক্লিয়াস গঠন করেন। সো সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমেদরা ছিল নিউক্লিয়াস। 5 ফেব্রুয়ারি 1966 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। কি হয়েছিল এখানে? লাহোরে তোমার শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। কোথায়? বিরোধী দলগুলার একটা সমাবেশের মধ্যে। সমাবেশ বলতে ওদের একটা তোমার অধিবেশনের মধ্যে, কিন্তু যদিও ওখানে সব ভেটোতে বলছে না এটা হবে না। 18 মার্চ এটা হচ্ছে উনি আওয়ামী লীগের কাউন্সিলে তোমার পাশ হয় এবং পরে 23 মার্চ এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। আচ্ছা 18 মার্চ আরো কিছু সিদ্ধান্ত ছিল। দেখো প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হন আর তাজউদ্দিন আহমেদ সেক্রেটারি হন। এর আগে উনি ছিলেন সেক্রেটারি। 5 ডিসেম্বর তোমার সরওয়ার্দীর মৃত্যু দিবসে বঙ্গবন্ধু ঘোষণা দেন এখন থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। এরপরে 8 এপ্রিল যে কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু আবার দলীয় প্রধান নির্বাচিত হন, মানে দেশ স্বাধীন হওয়ার পরে। 16 মার্চ 1973 বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন হয়, ইলেকশন হয়, ওখানে 21 সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়। তো আমরা 75 সালের 25 জানুয়ারিতে চলে আসছি। তো ওই দিন বঙ্গবন্ধু সংবিধানের 4র্থ সংশোধনী উত্থাপন করেন। এই সংশোধনের মাধ্যমে যে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে দেন এবং বাকশাল চালু করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তো এখানের মধ্যে অন্য কোন রাজনৈতিক দল থাকবে না, 4টা মতো সংবাদপত্র থাকবে আর কোনো সংবাদপত্র থাকবে না, এরকম একটা নিয়ম চালু করেন। একটা মতো দল থাকবে, সে দলের নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে বাকশাল। এটা জাতীয় রাজনৈতিক দল গঠন করেন। এই দলের চেয়ারম্যান হন বঙ্গবন্ধু নিজে, সম্পাদক হন এম মনসুর আলী। তো যেটা আসলে তোমার সেনাদেরকে আমাদের সেনাবাহিনীকে বিক্ষুব্ধ করে এবং দেশের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়, যার পরিণতিতে তোমার বঙ্গবন্ধু শাহাদাত বরণ করেন শেষ পর্যন্ত। 15 আগস্ট 1973 তোমার হচ্ছে বঙ্গবন্ধু তখন প্রেসিডেন্ট ছিল দেশের। উনি তো 25 জানুয়ারি কিন্তু উনি ছিল, এর আগ পর্যন্ত উনি ছিল পিএম। এর আগ পর্যন্ত পিএম ছিল, 25 জানুয়ারি থেকে উনি আবার প্রেসিডেন্ট। সো বঙ্গবন্ধু এবং তার পরিবার সদস্যগণ এদিন নিহত হন। আর তার কিছুদিন পরে জাতীয় চার নেতাকে তোমার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। তো আমরা আসি এ পর্যন্ত। আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মোট 6 জন, সেক্রেটারি হয়েছেন টোটাল এই পর্যন্ত 9 জন। তো সভাপতির মধ্যে তোমার শেখ মুজিবুর রহমান সভাপতি হয়েছেন 4 বার, শেখ হাসিনা হচ্ছে টোটাল 9 বার। তার মধ্যে সবচেয়ে বেশি শেখ হাসিনা হয়েছে সভাপতি। আমরা একটু ইলেকশন নিয়ে কথাবার্তা বলি। বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই ধরনের নির্বাচন পদ্ধতি রয়েছে। প্রত্যক্ষ মানে হচ্ছে পাবলিক সরাসরি যে ভোটটা দেয় এটা প্রত্যক্ষ। আর পরোক্ষ বলতে পাবলিক ভোট দিল, এমপি বানাইলো, এমপির আবার ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইলো, তাহলে ওটা পরোক্ষ নির্বাচন হলো। হাত তুলছে কে? বলো, কোশ্চেন বলো। আইনসভার জাতীয় সংসদের এগুলো আমরা পড়ছি জিনিসপত্রগুলো। আর আমাদের নির্বাচন নিয়ে বলা আছে 118 এক অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা আছে। তো মোট নির্বাচন কমিশনার হচ্ছে তোমার সর্বোচ্চ তোমার 4 জন থাকতে পারে তোমার কমিশনার, আর প্রধান নির্বাচন কমিশনার থাকতে পারে 1 জন। তার মোট নির্বাচন কমিশনার থাকতে পারে টোটাল থাকতে পারে 5 জন, সর্বোচ্চ 5 জন হতে পারে। প্রধান হচ্ছে 1 জন, তার লগে থাকতে পারে ম্যাক্সিমাম 4 জন, 2জনও থাকতে পারে, 3জনও থাকতে পারে, ম্যাক্সিমাম কিন্তু 4 জন, তাহলে টোটাল হচ্ছে কতজন? 5 জন। ওকে, ক্লিয়ার? তো প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ হচ্ছে 5 বছর। এখন বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি একটু কমেন্টে লিখে বলো।
আর নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? হাবিবুল্লাহ? হাবিবুল্লাহ না, হাবিবুল আউয়াল, নট হাবিবুল্লাহ, হচ্ছে হাবিবুল আউয়াল। কততম নির্বাচন কমিশনার? 13তম। ওকে। বাড়ি কই ওনার? যে পরীক্ষা আসবেন অবশ্য। না আমার বাড়ি তো এই জন্য একটু বললাম আর কি, যে তোমরা আমার বাড়ি না যাতে তোমরা যদি বাড়ি নাই এখন, ভেঙে গেছে অনেক আগে। তো নির্বাচন কমিশন স্বাধীন হয় 9 মার্চ 8 সালে। আর একমাত্র মহিলা নির্বাচন কমিশন হচ্ছে কবিতা খানম। এ হচ্ছে দেশের একমাত্র মহিলা নির্বাচন কমিশনার, কবিতা খানম। বাংলাদেশের এখন বর্তমান আসন কয়টা? 350টা, যার মধ্যে 300টা সরাসরি আর 50 হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। যেটা বলছিলাম, প্রত্যক্ষ মানে হচ্ছে যে তোমরা ভোট দিয়ে যাদেরকে ইলেকশন নির্বাচিত করো, এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ। আর এমপিরা ভোট দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করে, এটা হচ্ছে পরোক্ষ। নীলুফা বলছে আমার বাড়ি কথা, অরিজিনাল আমার আসলে কোথাও বাড়ি নাই, আমি বিভিন্ন জায়গায় দাবি করি আর কি, ভেঙে চলে শেষ সব, আসলে আমার কথা বাড়ি নাই, এক সময় ছিল আর কি, এখন আর নাই। তা আমাদের নির্বাচনের যে কিছু বৈশিষ্ট্য, তোমার এটা হচ্ছে গণতান্ত্রিক ভিত্তি, সর্বজনীন ভোটাধিকার এখানে। তো এখানে তোমার ধরো বসুন্ধরা গ্রুপের যে তোমার এমডি, তারও 1 ভোট, তোমার 1 ভোট, সবারই 1 ভোট, সর্বজনীন ভোটাধিকার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয় কিভাবে? উম, যেটা করে সংসদ সদস্যরা তোমার তারা একজনকে একজনকে, এটা হইতে পারে, এটা নট নেসেসারি সে এমপি হইতে হবে। যেমন বিএনপি পিরিয়ডে ইয়াজউদ্দিন আহমেদ ছিল একজন, উনি কিন্তু এমপি ছিল না, তাই না? সে কিন্তু এমপি হইতে হবে না। সো ওরা ধরো কয়েকজন নাম প্রস্তাব করে, নামের উপরে এখানে ভোটাভুটি করে। সো ভোট যে সবচেয়ে বেশি ভোট পাই তাকে তোমার রাষ্ট্রপতি বানানো হয়। নট নেসেসারি সে তোমার এমপি হইতেই হবে এরকম কোনো ব্যাপার না, হাজারও ইয়ে করতে পারবে তোমার। না, এমপি হইতে হবে মনে হয়, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা মনে থাকা লাগবে। ইয়াজউদ্দিনকে কি কোথাও থেকে ভোট করে আনা হয়েছিল? বলো, তোমাদের কয়দিন আগে পড়াছিলাম, আমার আমার মনে না রাখলে চলো, তোমাদের মনে রাখতে হবে। বলো, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা বলো, ওটা কি এমপি হইতে হবে? এমপি হওয়ার জন্য কি হওয়া লাগবে? পিএম যা বলবে সেই হবে, সেটা তো ব্যাপার আছে। সংবিধান কি বলে? লাগবে। ওকে। এটা কেন বললাম, আমার মনে মনে ইয়াজউদ্দিনকে সম্ভবত কোন একভাবে তোমার হচ্ছে যে তোমার জিতে আনা হয়েছিল। হ্যাঁ, ইয়াজউদ্দিনকে তোমার তাকে তোমার ইয়াজউদ্দিন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিল। সে তোমার কি ছিল, কোন ডিপার্টমেন্টে, মৃত্তিকা বিজ্ঞানের সম্ভবত, মৃত্তিকা বিজ্ঞানের ইয়ে ছিল, তোমার টিচার ছিল। পরে ওকে যখন প্রেসিডেন্ট বানানো হয়, তখন সম্ভবত আগে কোথাও থেকে ভুলে গেছি, ছোট ছিলাম তো, জিতে আনা হয় কোন একটা ইয়ে থেকে, আসন থেকে। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে এমপিরা তারা নিজেরা ঠিক করে তাকে রাষ্ট্রপতি, তোমার ধরো 2-3 জনের নাম প্রস্তাব করে। তো এখান থেকে তোমার তারা নিজেরা ভোট দিয়ে একজনকে করে আর কি। তো সাধারণত এখানে ধরো, হ্যাঁ, ও যেটা বলছে, পিএম যাকে বলে ওটা তোর বাড়িতে যা কেউ যাওয়া আহ, যায় না এরকম, তাই না? পিএম যাকে বলে সবাই দেখা হয় তাকে তোমার নির্বাচিত করে ফেলে আর কি। ভোটার তালিকা আছে আমাদের, টোটাল একটা লিস্ট আছে ভোটার তালিকা। আর এখানে সমভোটাধিকার, গোপন ভোট পদ্ধতি এখানের মধ্যে, এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তার সরল ভোট ভোট পদ্ধতি, এখানে কোনো তোমার যেমন ইউএস এর সিস্টেমটা একটু কমপ্লেক্স, তাই না? ওখানে তোমার ইলেকট্রাল কলেজের দেখা যাচ্ছে যে একটা আসনের ম্যাক্সিমাম ভোট যে পাবে, ওই আসনের ইলেকট্রাল ভোট সবগুলো একজনে পাবে। গোপন ভোট কি? গোপন ভোট মানে তুমি গোপনে ভোট দিতে পারো। তুমি ভোট দেওয়ার সময় কি কেউ দেখে বাংলাদেশে? তোমাকে অবজার্ভ করতেছে কেউ? তুমি কি একদম সরাসরি ভোট দাও? দিনের আলোয় গোপনে ভোট দাও না? এখন যারা দেখে ওটা অবৈধ, ওটা দেখাটা ঠিক না। ওটা তো অবৈধ, ওটা দেখা ঠিক না, গোপন জিনিসটা। আমেরিকা সিস্টেমটা কি? ধরো এটা একটা প্রদেশ, ধরো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। হুম, এটা ধরো ফ্লোরিডা। তো এখানে ধরো ভোটার আছে 1 লাখ, এখানে ধরো ভোটার হচ্ছে 2 লাখ। এখানে 1 লাখের মধ্যে ধরো একজন 51,000 পাইছে। হুম, আর 2 লাখ না, এখানে ধরি আমরা, ধরো তোমার ধরি আমরা 1,20,000, হ্যাঁ, 1.2 লাখ। তো এখানে ধরো একজনে তাহলে তোমার হচ্ছে 61,000 পাইছে। এখন ইলেকট্রাল কলেজ হচ্ছে এখানে সে 50টা, এখানে ধরো 45টা। তাহলে কি হবে,
এখানেও 51,000 ভোট পাইছে। ভোট পাওয়া মানে এখানে 50টা সিট সে জিতছে, ইলেকট্রাল কলেজ 50টা পাইছে। আর এখানে 61,000 ভোটে আরেকজন পাইছে, ও 45টা পাইছে। দেখো ও টোটাল ভোট বেশি পায়, ও ইলেকট্রাল কলেজ এখানের মধ্যে কম থাকার কারণে সিস্টেমের মানকে চেপে পড়ে গেছে, ও জিতে না কিন্তু। মানে ওখানে ইলেকট্রাল কলেজের তোমার সিস্টেম যেহেতু এরকম অনেক জায়গায় আছে, দেখা যাচ্ছে ওখানের মধ্যে ভোটার পরিমাণ বেশি ইলেকট্রাল কলেজের তোমার মানে আনুপাতিক হারে না। তো হইতে পারে ইউএস ইলেকশন এরকম টোটাল ভোট বেশি পাইছে। মানে ওদের এটা হলো তোমার ইউএস এর ভোটিং সিস্টেম। যেমন তোমরা জানো যে তোমার 16 সালে যখন তোমার ট্রাম্প তোমার ক্ষমতা আসে, ট্রাম্পের টোটাল ভোট কিন্তু তোমার হিলারি বেশি পাইছে। টোটাল ভোট হিলারি বেশি পায়, হিলারি কিন্তু ক্ষমতায় আসে নাই। ওদের মানে ইলেকশন সিস্টেমটা জটিল। সো এখানে আমরা প্রত্যক্ষ ভোট দিতে পারি। তারপরে তোমার একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা, যে একটা এলাকা থেকে একজন দাঁড়াবে। নিয়মিত নির্বাচন হয় আমাদের এখানে, স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। যাক, আমরা হচ্ছে যে রোজা রমজানের দিনে এই টপিকটা না পড়লে ভালো হতো না। রোজার দিনে মিথ্যা কথা পড়তেছি কামাখা, যে যাই হোক সে পড়তেও কিছু করার নাই। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখি কি কি হয় এখানের মধ্যে। প্রথমটা হলো 7 মার্চ 1973 একটা, আর হচ্ছে আমাদের এটা মনে রাখো পঞ্চমটা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে প্রধান নির্বাচন। তো বলছিলাম আমরা 90 সালে যখন তোমার মহা আন্দোলন শুরু হয় এরশাদের বিরুদ্ধে, তো তখন এরশাদের পতন হয়ে যায়। এখন বিএনপি আমলি কে করে এগেইনস্ট ইলেকশন, মানে কে করে আন্ডার ইলেকশন করবে না, বিএনপি কয় আমরা তোমাদের আন্ডার করবো না, আমলি আমরা তোমাদের আন্ডার করবো না, একজন একজনের আন্ডার ইলেকশন করবে না। তো তার ফলে কি হয়েছিল বলো তো, কে কার আন্ডার ইলেকশন করবে না, কি হয়েছিল তাহলে বলো, কি করা লাগছিল তখন? তখন কি হয়েছিল? প্রধান বিচারপতি কে ছিল? শাহাবুদ্দিন আহমেদ ছিল প্রধান বিচারপতি। তো ওনাকে কি করা হইলো, ওনাকে বলা হইলো যে আপনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং ইলেকশনটা আয়োজন করেন। ওটা তত্ত্বাবধায়ক, ওটা ছিল ওটা কাইন্ড অফ তত্ত্বাবধায়কের মতো, কিন্তু নামটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। তো তোমার হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন, উনি অস্থায়ী রাষ্ট্রপতি হলো, ওনার আন্ডারে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, উনি ইলেকশন করলো। ইলেকশন করার পর ওনাকে আবার বিচারপতি পদে যাইতে প্রবলেম ছিল, সেই জন্য সংবিধান সংশোধন করা লাগে, তাই না? এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে প্রথম নির্বাচন 91 সালে। আচ্ছা, দেখো তোমার, আমরা এখন দেখি যে এই যে ষষ্ঠ যেটা 96 সালে, এটা কি ঘটনা ঘটছিল? এটা মাত্র 12-13 দিনের জন্য ছিল ক্ষমতায়। এটা হচ্ছিল কেন? তো তোমার যখন ইলেকশনের সময় আসলো, তখন 96 সালে এখন আবার তোমার তাহলে তো তখন সিস্টেম ছিল দলীয় সরকারের আন্ডারে ইলেকশন চলতে হবে। বিএনপি ক্ষমতা তখন, এখন আওয়ামী লীগের জামাত বললো যে আমরা বিএনপির আন্ডারে ইলেকশন করবো না, কারণ ওরা তো এখন ইলেকশন, ওরা ইঞ্জিনিয়ারিং করে ওরা জিতে যাবে। তখন আওয়ামী লীগ আর তোমার জামাত একসাথে আন্দোলন শুরু করলো। তো আন্দোলনে তখন বিএনপি চিন্তা করলো যে এখন ওরা তো সংবিধান সংশোধন করতে হবে যদি তত্ত্বাবধায়ক সরকার আমলে ইলেকশন করতে হয়। তো তখন এটা ছিল জাস্ট নিয়ম রক্ষার জন্য ইলেকশন হয়, এবং সেই নিয়ম রক্ষার জন্য 12-13 দিনের মধ্যে সংসদ থাকে, এবং ওরা তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে। তো সেই বিল পাশের মধ্যে সেই তত্ত্বাবধায়ক বিলের আন্ডারে প্রথম যে ইলেকশন হয় সেটা হচ্ছে সপ্তম সংসদ নির্বাচন 96 সালে। ওর মাত্র 12-13 দিন ক্ষমতা ছিল শুধু এই বিলটা পাস করানোর জন্য। এটা ছিল 2001 সালে ক্যাটাগরি গভর্নমেন্টের আন্ডারে সেকেন্ড ইলেকশন। সর্বশেষ নবম যে নির্বাচন, এটা হচ্ছে ক্যাটার গভর্নমেন্টের আমলে সর্বশেষ নির্বাচন। তাহলে তিনটা জিনিস মনে রাখো, প্রথম সংসদ হচ্ছে 7 মার্চ 73 সাল, আর অন্তর্বর্তী সরকারের আন্ডারে প্রথম নির্বাচন হচ্ছে পঞ্চম 91 সালে। ক্যাটার গভর্নমেন্টের আমলে প্রথম ইলেকশন হচ্ছে তোমার সপ্তমটা 96 সালে, আর সর্বশেষ নবমটা 2008 সালে। ওকে, এখানে মনে রাখা লাগবে না। গণভোট, গণভোট হচ্ছে আমরা সব লোকদের কাছ থেকে ভোট নিবো, হ্যাঁ, ইয়েস নো ভোট নিবো, এটা গণভোট। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 30 মে 1978 সালে, জিয়া রহমান করছিল এটা, হ্যাঁ, ইয়েস নো ভোট দিবা, ইয়েস নো ভোট দিয়া তোমার জিয়া রহমান তার মানে শাসনকে জাস্টিফাইড করার জন্য এটা করছিল। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা নিয়ে অলরেডি বলে ফেলছি। তারপরে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, এটা আসলে কিছু বিধিমালা, জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত বিধিমালা। ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেখানের মধ্যে তোমার প্রায় আমাদের তোমার মোবাইল মেসেজ আসে, তাই না? ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া শিখে তোমার হচ্ছে ভোট দেওয়া প্র্যাকটিস করতে প্রচুর মেসেজ আসে, ওই হলে ইভিএম। তো কে কতবার সরকার গঠন করেছে এ পর্যন্ত? সবচেয়ে বেশি সরকার গঠনকারী দল হচ্ছে আওয়ামী লীগ 5 বার, বিএনপি হচ্ছে 4 বার। সবচেয়ে বেশি বার এমপি হয়েছে তোমার শেখ সেলিম 8 বার, তবে টানা 8 বার। আসন হচ্ছে গোপালগঞ্জ 2 আসনে। আর সেকেন্ড যে সেটা হচ্ছে শেখ হাসিনা, উনি হচ্ছে 7 বার, গোপালগঞ্জ 3 থেকে।
আর বর্তমান যে সংসদ মানে 71 জাতীয় সংসদের সবচেয়ে তরুণ সংসদ নির্বাচিত হয়েছেন নিজামুদ্দিন জলিল। ডাক নাম হচ্ছে মনে হয় জন, নিজামুদ্দিন জলিল জন। উনি হচ্ছে তোমার আওয়ামী লীগের যে সাবেক নেতা জলিলের তোমার ছেলে। মাত্র 34 বছর বয়স। সেই চেহারা না? ভাল লাগছে অনেকের। সংবিধান সংশোধন হয়েছে সবচেয়ে বেশি বার প্রথম জাতীয় সংসদে 4টা সংশোধন হয়েছে। বলতো কোন সংসদে আমাদের কোন প্রকারের সংশোধনী হয় নাই? কত নম্বর সংসদে কোন সংশোধনী হয় নাই? 7 নম্বরে কোন প্রকার সংশোধনী হয় নাই। হুম। সবচেয়ে ছোট সংসদ ছিল ওই যে বিএনপির ওটা, ওই যে ওরা যে তোমার ইয়ে করতেছিল যে 96 তে কিছুদিনের জন্য মাত্র 12 দিনের জন্য একটা সংসদ ছিল। জাস্ট ক্যাডার গভর্নমেন্ট বিলটা পাস করানোর জন্য ওটা হয়েছিল। এরপরে আবার বিল পাসের পর এরপর সরকার ভেঙে যায়। সো থ্যাংক ইউ। 11 তে মেবি হয়নি কেন মানে বুঝি নাই। নাজনীন তোমার কোশ্চেন আমি বুঝি নাই। এটা বলছিলাম 96 সালে তখন তোমার আওয়ামী লীগ আর জামাত বলতেছে ওরা বিএনপি ইলেকশন করবে না। ইলেকশন করলে এখন তো তখন ক্যাডার গভর্নমেন্টের কোনো আইন নাই। আইন তো পাস করতে হবে। আইন পাস করানোর জন্য ওরা হচ্ছে একটা তোমার নিয়ম রক্ষার জন্য একটা ইলেকশন করছে। ইলেকশন করে ওরা 11 দিন ক্ষমতা 12 দিন ক্ষমতা ছিল, ওখানের মধ্যে ওরা তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাস করছে। তো সেই তত্ত্বাবধায়ক বিলের মাধ্যমে তোমার ইলেকশন হয়েছিল যেখানে আওয়ামী লীগ ক্ষমতা আসছে 96 সালে। সংশোধনী 11তম সংসদেও 11তম সংশোধনী হয়নি। আচ্ছা ঠিক আছে, 11তম তো যদি না হয়ে থাকে ভালো। আচ্ছা ঠিক আছে, হইতে পারে, হ্যাঁ হ্যাঁ হইতে পারে। এই তথ্যগুলো মুখস্থ রাখার দায়িত্ব তোমাদের। আমি যদি পাস করি আমার আসলে তথ্য মুখস্থ করার কোনো চাপ নাই। হ্যাঁ আমি ভুলে গেলে অসুবিধা নাই। আমি শুধু যেদিন ক্লাস নিবো ওদিন মনে রাখবো, এরপর আমি ভুলে যাবো।